আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যতই ঘুরি উড়াতে লাটাই তো আমার হাতে। বাংলাদেশের যতগুলা রাজনৈতিক দল আছে এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতি করতেছে, এরা যতই ঘুরি উড়াক লাটাই কিন্তু আমাদের হাতে, মানে বাংলাদেশ আওয়ামী লীগের হাতে। এখন অনেকেই বলতে পারেন আওয়ামী লীগ পালিয়ে গেছে, হারিয়ে গেছে, শেষ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। ওকে, মেনে নিলাম। চালান না রাষ্ট্র। যেই আগুন জ্বালাইছেন এই আগুনে আপনাদের সবাইকে কম বেশি পুড়তে হবে। এই আগুন থেকে আপনারা কেউ সহসায় মুক্তি পাবেন না, এটা রিয়েলিটি। বর্তমানে বাংলাদেশের একদল তথাকথিত সুবিধাবাদী বুদ্ধিজীবী, এদের মধ্যে অনেকেই মধ্যবিত্ত রাজনৈতিক বিশেষজ্ঞ, এরা অস্থির হয়ে গেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কেন বাংলাদেশে যাচ্ছেন না, কেন বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন না, কেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করতেছেন না, কেন বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার জন্য যাবতীয় বন্দোবস্ত করছে না, কেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদেরকে জানান দিতে পারতেছে না, নিজেদের উপর যে আরোপিত নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। অর্থাৎ আলটিমেটলি এই মধ্যবিত্ত শ্রেণী, এই গণমাধ্যম ব্যক্তিত্বরা, এই বুদ্ধিজীবীরা, এই টকশো স্পেশালিস্টরা, এই লালবদরগুলা, দুঃখিত লালবদর বলতে বাধ্য হচ্ছি কারণ এই লালবদরদের কারণে বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপট, বাংলাদেশ আজকে এই সংকটের দিকে এগিয়ে গেছে। এরা অস্থির হয়ে গেছে, কেন শেখের বেটি বাংলাদেশে যাচ্ছেন না, কেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে আরো একটা আন্দোলন সংগঠিত করছে না, কারণ বাংলাদেশের তো সর্বনাশ হয়ে গেছে। ভাইস, আপনারা যারা অস্থির হয়ে গেছেন তাদের একটি কঠিন সত্য হজম করতে হবে। বাংলাদেশে আজকের যেই পরিস্থিতি, যেই প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, সেই সবের জন্য আপনারা সবাই কম বেশি দায়ী এবং এসবের বিস্ফল ভোগ করার দায় সম্পূর্ণ আপনাদের। এইসব বিস্ফল ভোগ করার জন্য আপনারা আমাদেরকে কেন ডাকছেন? কেন বঙ্গবন্ধুর কন্যাকে আপনারা বাংলাদেশে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন? কেন আপনাদেরকে এখন প্রয়োজন বাংলাদেশ আওয়ামী লীগের? আমরা বুঝি না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কেন অন্যের করা পাপের বোঝা নিজের কাঁধে তুলে নেবে? ভাই সব বলেন তো আমাকে। আওয়ামী লীগ কেন এই 1.5 বছরে যে অন্যায় অপকর্ম করেছে, ইউনূস, জামাত, বিএনপি, এনসিপি, এদের পাপের বোঝা কেন আওয়ামী লীগ নিজের কাঁধে তুলে নেবে? কেন শেখ হাসিনা এদের পাপের বোঝা নিজের কাঁধে তুলে নেবেন? ইউনূস, জামাত, বিএনপির মাইনাস থিওরি এবং বাংলাদেশের মানুষের দায়ে বর্তমানে বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তার মূল ভূমিকায় ছিল জামাত, ইউনূস, বিএনপি, এনসিপি। এদের ক্ষমতার লালসার কারণে বাংলাদেশের আজকের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। এটা আপনারা মানেন কি না মানেন, এটাই চিরন্তন সত্য। তারা আন্তর্জাতিক মহলের সাথে হাত মিলিয়ে যে মরণ ফাঁদ পেতেছে, তাতে করে দেশ একটা খাদের কিনারায় দাঁড়িয়েছে। যে কোনো সময় এই খাদের কিনারা থেকে খাদে পড়ে যাবে বাংলাদেশ নামক পরাধীন রাষ্ট্র। যে রাষ্ট্র এখন প্রাদেশিক সরকার ব্যবস্থায় পরিচালিত হয়, যে রাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ডিপ স্টেট, এই খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দেশের অপতৎপরতার দায় নেবে শেখ হাসিনা। কেন নেবে ভাই? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কেন আপনাদের এই অপতৎপরতার দায় নেবেন? কেন এই সংকটের দায়, কেন এই অপকর্মের দায় শেখ হাসিনা নেবেন? ইউনূসের প্ররোচনায় তারেক রহমান, জামাতের সাদা শকুন আমির শফিকুর রহমান, এনসিপির নাহিদরা যে দেশবিরোধী আত্মঘাতী দীর্ঘমেয়াদী বাণিজ্যিক চুক্তিতে জড়িয়ে পড়েছে, যেই চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে মার্কিন কলোনি বানিয়েছে, সেগুলো রিভার্স করা কিংবা পরিবর্তন করা আন্তর্জাতিক আদালতের চোখে দুঃসাধ্য। পৃথিবীর কোনো শক্তি নাই এই চুক্তি রিভার্স করবে। বিএনপির মতো অথর্ব দলের সেই শক্তিমত্তার জায়গা নাই এই চুক্তিকে বাতিল করে তারা প্রশংসার জোয়ারে ভাসমান হবে। যারা দিনের পর দিন ষড়যন্ত্র করে একটি স্থিতিশীল নির্বাচিত সরকারকে উৎখাত করার ক্ষেত্র তৈরি করেছেন, সেই ইউনূস জামাত চক্রের কৃতকর্মের ফল এখন সাধারণ জনগণকেই ভোগ করতে হবে। ওবায়দুল কাদের বলেছিল না, কেমন আছেন আপনারা? ভালো আছেন? জানি আপনারা ভালো নাই। এই পাপের ফল যখন ঘরে ঘরে হাহাকার নিয়ে আসবে, তখন শেখ হাসিনার ফিরে আসার জন্য চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। এই চিৎকার শোনার সময় আমাদের নাই। এটাই সত্য, এটাই বাস্তব। 2001 থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ যে নরক যন্ত্রণা ভোগ করেছে, সেই সব কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে? আমি ভুলে গেছি? আপনি ভুলে গেছেন?
ইতিহাস, নথিপত্র, গণমাধ্যমের সংবাদ ভুল প্রমাণিত করতে পারবে বিএনপি? পারবে না। সেই 17 টাকা মিনিটের কল রেট, সিটিসেল কোম্পানির একক আধিপত্য এবং স্টিলের মগে পানি খাওয়া, হারিকেনের আলোতে পড়াশোনা করা, সেই দিনগুলো থেকে আপনাদের সিরামিক মগের আভিজাত্যে নিয়ে এসেছিল বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা করেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা দেশকে ডিজিটাল বানিয়ে গেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। যেই সোশ্যাল মিডিয়ার বদৌলতে, যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব রটিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন, ওই সোশ্যাল মিডিয়ার অবদান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। ভুলে গেছেন সবকিছু? ভুলতে পারবেন না। প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনাকে আপনাদের মনে রাখতে হবে, কারণ বাংলাদেশের প্রত্যেকটা ডেভেলপমেন্টের সাক্ষী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। ওনার হাত ধরেই সবকিছু হয়েছে। উদীচীর হামলা মনে আছে? বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান এবং 64 জেলায় একযুগে সিরিজ বোমা হামলার যে বিভীষিকা, সেখান থেকে মুক্ত হয়ে যারা গত 15 বছর শান্তিতে ঘুমিয়েছেন, তারা এখন তেল জমার কারণে সবকিছু ভুলে গেছেন। আমরা তো ভুলি নাই, আমরা তো ভুলবো না। আওয়ামী লীগ আপনাদের হাতে যে সচ্ছলতা তুলে দিয়েছিল, সেই সচ্ছলতার মর্যাদা আপনারা দিতে পারেন নাই। আপনারা ব্যর্থ হয়েছেন, চরমভাবে ব্যর্থ হয়েছেন। তাই এখন এই মধ্যবিত্ত শ্রেণীর তথাকথিত সম্মান ধুলোয় মিশে যাওয়ার সময় চলে এসেছে। মধ্যবিত্ত শ্রেণীকে ময়লার ভাগাড়ে পরিণত করবে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি, যেটার সকল বন্দোবস্ত ইতিমধ্যে করে ফেলেছে। অনেকেই ভাবছেন আওয়ামী লীগ কাল পরশু ক্ষমতায় আসবে, এসে জাদুর কাঠি দিয়ে সবকিছু ঠিক করে দেবে। কিন্তু কেন? কোন ঠেকা পড়েছে ভাই আওয়ামী লীগের? কেন টকশুর টেবিলে আপনারা বসে বলেন আওয়ামী লীগকে আসতেই হবে, শেখ হাসিনাকে আসতেই হবে, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনার বিকল্প নাই? তখন মনে ছিল না 5 আগস্টের আগে যে ষড়যন্ত্রমূলক কথা বলেছেন, ডলার খেয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছেন, তখন মনে ছিল না শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া এদেশ মৌলবাদীদের দখলে চলে যাবে, এদেশে উগ্রবাদের উত্থান ঘটবে, এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটবে, এদেশে প্রতিক্রিয়াশীলরা সুসংগঠিত হবে? মনে ছিল না? এখন কেন শেখ হাসিনাকে খুঁজেন? এখন কেন আওয়ামী লীগের ফিরে আসার জন্য পাগল হয়ে গেছেন? কেন? অনেকে বলবেন দেশপ্রেম, এর কারণে শেখ হাসিনার আসা উচিত, আওয়ামী লীগের আসা উচিত। কেন ভাই? শেখ হাসিনা দেশপ্রেম বেশি দেখিয়েছেন বলে চক্রান্তকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে। তিনি যদি কঠোর হতেন, তিনি যদি শক্ত হাতে সবকিছু দমন করতেন, তিনি যদি বাক স্বাধীনতা কেড়ে নিতেন, তিনি যদি বাংলাদেশের মানুষের সকল অধিকার থেকে বঞ্চিত করতেন, তিনি যদি বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দিতেন, তবে দেশবিরোধী চক্রান্তকারীরা বাংলাদেশে বসে ষড়যন্ত্রের সুযোগ পেত না। বাংলাদেশে আইএসআইয়ের চররা থাকতে পারতো না। তিনি সবাইকে সবার অধিকার থেকে বঞ্চিত করেন নাই বিধায় তিনি দেশ থেকে বাধ্য হয়েছেন। এই চক্রান্তকারীরা আন্তর্জাতিক চক্রান্তকারীদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে, বাংলাদেশকে একটা নির্বাচিত সরকার বাংলাদেশ থেকে উৎখাত করে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছেন। এই বঙ্গকে শেখ হাসিনা গত 1.5 দশকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছেন। এটা পুরো পৃথিবী দেখেছে। আপনারা অস্বীকার করলেও ইতিহাসের পাতা থেকে কখনো বঙ্গবন্ধু কন্যার নাম মুছে ফেলতে পারবেন না। যে দেশটাকে তিলে তিলে নিজের হাতে গড়ে তুলেছিলেন, সেই দেশটাকে চক্রান্তকারীরা চক্রান্তের মধ্য দিয়ে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তার কখনোই উচিত হবে না এই নষ্ট রাজনীতির ভাগীদার হওয়া। তার কখনোই উচিত হবে না এই সংকটে বাংলাদেশকে উত্তরণ করা, কারণ বাংলাদেশের মানুষ এটা ডিজার্ভ করে না। আমি আপনাদের এই ভিডিওতে বলে যাই, সামনে এমন সময় আসবে যখন বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণী বলে কোনো শ্রেণী অবশিষ্ট থাকবে না, এক্সিস্ট করবে না। ইউরোপের মতো সমাজ 2টা ভাগে বিভক্ত হয়ে যাবে, একটা অতি ধনী আর একটা চরম দরিদ্র। আমার কথাটা ভবিষ্যতে মিলিয়ে নেবেন। কিছুদিন পর আপনাদের বাচ্চার স্কুলের বেতন থেকে শুরু করে পরিবারের ওষুধের বিল সবকিছু যখন ক্রেডিট কার্ডের কিস্তিতে পরিশোধ করতে হবে এবং বছরের পর বছর সেই ঋণের বোঝা টানতে হবে, তখন বুঝবেন সত্যিকারের দুর্ভিক্ষ, সত্যিকারের দুর্দিন, সত্যিকারের পরাধীনতা, সত্যিকারের আধিপত্যবাদ আসলে কি জিনিস। আমি চাই আওয়ামী লীগ ক্ষমতায় ফিরুক অন্তত 10 বছর পর, যখন বাংলাদেশে তথাকথিত গরম ভাত খাওয়ার দিন সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। যারা বড় বড় কথা বলছেন, তারা যখন ঋণের জালে পিষ্ট হয়ে দিশেহারা হবেন, তখনই বুঝবেন শেখ হাসিনা আপনাদের জন্য কি ছিলেন, এই বঙ্গের জন্য শেখ হাসিনা কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। এখন যারা ক্ষমতায় বসে দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের দেওয়া গণতন্ত্র আর স্বাধীনতার স্বাদ প্রাণ ভরে, মন ভরে, দেহ ভরে উপভোগ করেন, এটা আপনারা ডিজার্ভ করেন। মনে রাখবেন, এই চুক্তিবদ্ধ গোলামির শেকল ভাঙার সাধ্য
আপনাদের কারোর নাই। আপনাদের মতো যারা কৃতজ্ঞতা ভুলে ষড়যন্ত্রকে প্রশ্রয় দিয়েছিলেন, তারা নিজেদের কর্মফল ভোগ করতে থাকেন, আমরা চেয়ে চেয়ে দেখব। এই বঙ্গে শেখ হাসিনা যে আশীর্বাদ ছিলেন, সেইটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। কদিন পর শেখ হাসিনার নামে আপনারা মসজিদে মন্দিরে মুনাজাত করবেন, প্রার্থনা করবেন, কারণ এই বঙ্গকে রক্ষা করবার জন্য শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব আর সৃষ্টি হয়নি, ভবিষ্যতেও হবে বলে বিশ্বাস আমি করি না। ভালো থাকবেন, ধন্যবাদ। রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে জানা বোঝা, দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে সম্যক অবহিত, বাংলা বলতে পারঙ্গম এই গুজরাটি রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে আনন্দবাজার সংস্কৃতিমান বঙ্গভাষী হিসেবে অভিহিত করছে। কাজেই ধরে নেওয়া যায় যে বিজেপি সরকারের তরফে এমন কোনো ব্যক্তিকে পাঠানো যিনি এসে বিশেষ সম্পর্ক গড়ে তুলবেন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে, এই সোজা সাপটা সমীকরণটা সেতার বাদক রবীন্দ্র নজরুল ভক্ত দীনেশ ত্রিবেদী সম্পর্কে করা মুশকিল। বাংলাদেশে ভারত একজন রাজনৈতিক নেতাকে পরবর্তী রাষ্ট্রদূত করে পাঠাতে যাচ্ছে, এই জল্পনাটা ভারতের সংবাদ মাধ্যমে চলছে গত বেশ কয়েক সপ্তাহ ধরেই। বাংলাদেশে নবনির্বাচিত তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণের পর আর নির্বাচনের আগেই ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় বর্মার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকেই এই আলোচনাটা তুঙ্গে ছিল যে বর্তমান মোদী সরকার ভাবছেন যে বাংলাদেশে নতুনভাবে বিভিন্ন রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একজন কূটনৈতিকের চেয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন, এবং সে কারণে বাংলাদেশে একজন রাজনীতিবিদকে পাঠানোর কথা ভাবা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর আওয়ামী লীগের যখন রাজনৈতিক কার্যক্রমই নিষিদ্ধ, তখন বিএনপির সাথে সাথে যেই রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে, জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি, এই দলগুলোর সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে তেমন কোনো সম্পর্ক ছিল না। কাজেই ভারত মনে করছে যে বাংলাদেশে এমন কোনো ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া দরকার, যিনি কিনা বাংলাদেশের এই রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ভারতের একটা ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে পারবেন। এই বিশ্লেষণ এবং জল্পনা থেকে ভারতের সংবাদ মাধ্যম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, সাউথ ব্লকের নানা সূত্রের বরাতে গত কয়েক সপ্তাহ ধরে ভারতের খুবই তারকা বিভিন্ন রাজনীতিবিদদের নাম উল্লেখ করেছিল, যে যারা কিনা বাংলাদেশে আসতে পারেন মোদী সরকারের নিযুক্ত পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে। নাম এসেছিল আরিফ মোহাম্মদ খানের, বিহার এবং কেরালা রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালনকারী এই বিজেপি নেতা ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভারতের যে রাজনৈতিক নেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হন, তাদের মধ্যে একজন। এই বিজেপি নেতা রাজীব গান্ধীর মন্ত্রিসভার সদস্য ছিলেন, এবং তিনি বাংলাদেশে এলে বাংলাদেশে যে ইসলামপন্থী দলগুলোর উত্থান ঘটেছে, জামায়াতে ইসলামী সহ, তাদের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের বিজেপি সরকার এবং বাংলাদেশের ওই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সেতু হিসেবে কাজ করতে পারবেন বলে আরিফ মোহাম্মদ খানের নামটা ভীষণ জোরে সোরে আলোচিত হচ্ছিল। এরপর নাম এসেছিল ভারতের প্রথিতযশা সম্পাদক এবং বাংলাদেশের সুশীল সমাজের সঙ্গে অনেক দশক ধরে অত্যন্ত গভীর সম্পর্ক যেই ব্যক্তির, এমজে আকবর, তার নাম এসেছিল। এমজে আকবরও ছিলেন ভারতের মন্ত্রিসভার সদস্য, এবং এমজে আকবর কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপিতে প্রধানমন্ত্রী মোদীরও অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং পরামর্শক হয়ে উঠেছিলেন। এমজে আকবর বাংলাদেশে ভারত বাংলাদেশ সম্পর্কের এই কঠিন সংকটকালে রাজনৈতিক নিয়োগ পেয়ে রাষ্ট্রদূত নিযুক্ত হতে পারেন, এই আলাপটাও ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল ভারতের সংবাদ মাধ্যমে। ভারতের সংবাদ মাধ্যমে এমনকি
কংগ্রেস নেতা, ভারতের পার্লামেন্টের এখন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক যে সংসদীয় কমিটি, তার যে প্রধান, ভারতের তারকা রাজনীতিবিদ শশী থারুরের নাম পর্যন্ত আলোচিত হচ্ছিল, যে বাংলাদেশের বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গের মধ্যে যে প্রভাব এবং রাজনীতিবিদ হিসেবে এবং জাতিসংঘে দীর্ঘ সময়ে কাজ করার ফলে তার যে কূটনৈতিক দক্ষতা, সেসব মিলিয়ে শশী থারুরও নরেন্দ্র মোদীর পছন্দের ব্যক্তি হতে পারেন বাংলাদেশে এই সংকটজনক সম্পর্কের অবস্থায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী শেষ পর্যন্ত যেই বিজেপি নেতাকে বাংলাদেশে নিযুক্ত করতে যাচ্ছেন, সম্ভবত তার নামটি ভারতের সংবাদ মাধ্যমে আসবার পর ভারতের সংবাদ মাধ্যম, পর্যবেক্ষক, কূটনৈতিক মহল সকলেই কিছুটা চমকে গিয়েছেন, চমৎকৃত হয়েছেন, চমকিত হয়েছেন। মানে ঠিক কি কারণে এই ব্যক্তিকে দীনেশ ত্রিবেদী, বিজেপির পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষিয়ান নেতা দীনেশ ত্রিবেদীকে কেন বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে এমন সংকটকালে, এ নিয়ে নানা রকম বিশ্লেষণ শুরু হয়েছে ভারতের সংবাদ মাধ্যমে। ভারত সরকারের তরফে কোনো সুস্পষ্টভাবে আনুষ্ঠানিকভাবে জানানো হয় নাই যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী, যিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন মনমোহন সিং এর সময়ে, ইউপিএ সরকারের অংশ হিসেবে, তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে, যিনি কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এবং 2021-এ যিনি তৃণমূল কংগ্রেস থেকে সরে গিয়ে 1 মাসেরও কম সময়ের মধ্যে এসে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতারা আছেন তার মধ্যে তিনি প্রধানমন্ত্রী মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ, সেটাও সংবাদ মাধ্যমগুলো লিখছে। কিন্তু এই যে গুজরাটি দীনেশ ত্রিবেদী, যিনি কিনা পশ্চিমবঙ্গে বড় হয়েছেন, তিনি ঠিক কোন কূটনৈতিক দক্ষতার কারণে বা রাজনৈতিকভাবে ঠিক কি দক্ষতা বা কি সুস্পষ্ট গুণের কারণে এই সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক চাঙ্গা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে ভাবা হচ্ছে, সেটা খুঁজে পেতে সম্ভবত ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বেশ হয়রান হয়ে পড়ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের দেওয়া খবর অনুযায়ী ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে না জানালেও এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে এই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে কথা হয়েছে এবং অনেক সংবাদ মাধ্যম বলছে যে এরই মধ্যে সরকারের কাছ থেকে সম্মতি, মানে একজনকে রাষ্ট্রদূত নিয়োগের আগে স্বাগতিক দেশের সরকারের কাছ থেকে যে সম্মতি বা অ্যাগ্রিমেন্ট আদায় করতে হয়, সেটাও চাওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। এবং সে কারণেই বিজেপির একজন নেতা এরই মধ্যে এক্স হ্যান্ডেলে দীনেশ ত্রিবেদীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে, এবং সেটাকেই এক রকমের আনুষ্ঠানিক কনফার্মেশন হিসেবে ধরা হচ্ছে যে বিজেপি সরকার দীনেশ ত্রিবেদীকেই বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ করে পাঠাচ্ছে। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলোর সঙ্গে কিংবা বিএনপির সঙ্গে সম্পর্ক চাঙ্গা করতে কোনো বিশেষ ক্রাইটেরিয়া বা বিশেষ গুণ নিয়ে বাংলাদেশে আসছেন সেটা বলা মুশকিল, কারণ তার বয়স 75 পেরিয়েছে। তরুণদের দলের সঙ্গে বা তরুণ রাজনীতিবিদদের সঙ্গে তিনি ভারতেও ভীষণ সক্রিয় সম্পর্ক রাখেন তেমন কোনো খবর নাই। অন্যদিকে এই যে দীনেশ ত্রিবেদী, যেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, তিনি রবীন্দ্রনাথ, নজরুল এসব বিষয়ে অত্যন্ত ওয়াকিবহাল। রবীন্দ্রনাথ নজরুলের বাংলার সংস্কৃতিতে কি ধরনের প্রভাব সে বিষয়ে তিনি খুব ভালো মতো জানেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে বড় হয়েছেন এই গুজরাটি পরিবারের সন্তান, মূলত ব্যবসায়ী, এবং পশ্চিমবঙ্গে তাদের গুরুত্বপূর্ণ সব ব্যবসা
ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যেগুলোর মালিকানা এই দীনেশ ত্রিবেদীর, এই পরিবারের এবং দীনেশ ত্রিবেদীর। মানে তিনি মূলত ভারতের রাজনীতিতে একজন ব্যবসায়ী রাজনীতিবিদ হিসেবেই পরিচিত। দীনেশ ত্রিবেদী সেতার বাজান, আনন্দবাজার পত্রিকা তাকে দক্ষ সেতার বাদক হিসেবে অভিহিত করছে এবং রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে জানা বোঝা, দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে সম্যক অবহিত, বাংলা বলতে পারঙ্গম এই গুজরাটি রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে আনন্দবাজার সংস্কৃতিমান বঙ্গভাষী হিসেবে অভিহিত করছে। কাজেই ধরে নেওয়া যায় যে বিজেপি সরকারের তরফে এমন কোনো ব্যক্তিকে পাঠানো যিনি এসে বিশেষ সম্পর্ক গড়ে তুলবেন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে, এই সোজা সাপটা সমীকরণটা সেতার বাদক রবীন্দ্র নজরুল ভক্ত দীনেশ ত্রিবেদী সম্পর্কে করা মুশকিল। বরং বিজেপি সম্ভবত ভারতের প্রতিনিধি হিসেবে এমন একজন আনন্দবাজারের ভাষায় সংস্কৃতিমান বঙ্গভাষীকেই পাঠাতে চাইছে যিনি কিনা বাংলাদেশে এই যে পুরো ইউনূস সরকারের আমল জুড়ে ভারতীয় আধিপত্যের যে বাংলা সংস্কৃতি নিয়ে তুমুল সমালোচনা হলো, সেই বাংলা সংস্কৃতিকেই ধারণ এবং বহন করেন। কাজেই বলা মুশকিল যে ঠিক কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিজেপি সরকার এই ব্যক্তিকে বাংলাদেশে পাঠাচ্ছেন। তবে ভারতের পত্রিকাগুলো বলছে, যে হিন্দু পত্রিকা বলছে যে ভারতের এটা ভুলবার কোনো উপায় নাই যে বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার বা ট্রেডিং পার্টনারদের একজন। কাজেই বাংলাদেশ ভারতের মধ্যকার বাণিজ্য সম্পর্কটা সহজীকরণ এ দফায় সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখছেন বিজেপি, বিশেষ করে প্রধানমন্ত্রী মোদী। এবং সে কারণেই প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গ থেকে বঙ্গভাষী একজন এমন ব্যবসায়ীকে পাঠাচ্ছেন বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ করে, যিনি রাজনৈতিক আলাপ এবং সম্পর্কের জায়গায় বাণিজ্যকে সবচেয়ে গুরুত্বের জায়গায় স্থান দিতে পারবেন। এবং এই যে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, ভারতের পত্রিকাগুলো লিখছে, হিন্দুস্তান টাইমস, হিন্দু, মিন্ট, আনন্দবাজার পত্রিকা লিখছে, পশ্চিমবঙ্গে যখন রাজ্যসভা নির্বাচনটা আর কদিন বাদেই, তখন বাংলাদেশের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় হাই কমিশনার পদে যে পশ্চিমবঙ্গের একজন বিজেপি নেতাকে নিয়োগ দেওয়া হচ্ছে, তার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী এই বার্তাটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দিতে চাইছেন যে তিনি বিজেপির পশ্চিমবঙ্গের নেতৃবৃন্দকেও সর্বভারতীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এবং তার চেয়েও যে বড় বার্তাটা প্রধানমন্ত্রী মোদী তৃণমূল কংগ্রেস সহ তার বিরোধী রাজনৈতিক শিবিরে দিতে চাইছেন পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস কিংবা বিরোধী রাজনৈতিক শিবির থেকে যারা বেরিয়ে এসে বিজেপিতে যোগদান করে তাদেরকে পুরস্কৃত করবার কথাটা প্রধানমন্ত্রী মোদী ভোলেন না। কাজেই অনেক সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যম লিখছে যে এটা যত না ভারত বাংলাদেশ সম্পর্ককে চাঙা করার একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, তার চেয়ে অনেক বেশি প্রধানমন্ত্রী মোদীর এই বার্তা দেওয়া পশ্চিমবঙ্গ রাজ্য সহ ভারত জুড়ে বিজেপি নেতৃবৃন্দকে যে প্রধানমন্ত্রী মোদী সময় মতো গুরুত্বের সঙ্গে তার রাজনৈতিক সহচরদের পুরস্কৃত করেন। এই যে একজন রাজনৈতিক নেতাকে বাংলাদেশের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিল ভারত, একজন কূটনৈতিককে বাদ দিয়ে, মানে ভারতের ফরেন সার্ভিসের আইএফএস এর কর্মকর্তাদেরকে বাদ দিয়ে, সেটা আরেকটা বার্তা প্রধানমন্ত্রী মোদীর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি, যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রমাণ করতে হবে যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের জায়গাগুলোতে তারা এমন সম্পর্ক গড়ে তুলতে পারে যে ক্ষেত্রে হঠাৎ করে মানে কোনো সারপ্রাইজের শিকার ভারত সরকারকে হতে না হয় এবং ভারত সরকারকে বাংলাদেশের মতো একেবারে কোণঠাসা হয়ে না পড়তে হয় সরকার পরিবর্তনের সাথে সাথে। এই যে ভারতের একজন দক্ষ কূটনীতিক প্রণয় বার্মা বাংলাদেশে নিযুক্ত থাকা অবস্থায় শেখ হাসিনা সরকারের পতন ঘটে গেল এবং সেই পতনের পর এমন রাজনৈতিক শক্তির উত্থান হলো যেই রাজনৈতিক শক্তির সাথে ভারতের রাজনৈতিক শক্তির কোনো রকম যোগাযোগ ছিল না, ভারতের কূটনৈতিক মহলের কোনো যোগাযোগ ছিল না।
সেটা আসলে ভারত সরকার ভালো চোখে দেখছে না, এবং এটাকে ভারত সরকার পরিবর্তন করতে চায় প্রয়োজনে। তাই কূটনীতিকদেরকে শীর্ষ পদে নিয়োগ দেওয়ার পরিবর্তে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়োগ দিতেও ভারতের সরকার, বিজেপি সরকার প্রস্তুত। কাজেই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠিয়ে ভারতের মোদী সরকার কোন শিবিরে বন্ধুত্ব চাঙা করতে চান আর কি উদ্দেশ্য হাসিল করতে চান, কোন লক্ষ্যে তিনি এমন একজন রাজনৈতিক দূতকে বাংলাদেশে পাঠাচ্ছেন, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে তার আগে দীনেশ ত্রিবেদীকে নিয়োগের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুমোদনটা পেতে হবে ভারত সরকার।